আপকামিং ইন্টারভিউকে লক্ষ্য রেখে ইন্টারভিউতে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউ বোর্ড মেম্বাররা সাধারণত জিজ্ঞেস করে সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের টপিক আলোচনা হবে। আপনাদের যার যার মনে হয় লিখে রাখতে পারেন। আজকের যে ফার্স্ট প্রশ্ন, আমি অযথা সময় নষ্ট না করে আমি ফার্স্ট প্রশ্নে যাচ্ছি যে বিদ্যালয়ে মিড ডে মিলের কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? যে বিদ্যালয়ে কি কোনো মিড ডে মিলের প্রয়োজন আছে, এটা কি আপনি মনে করেন? এই প্রশ্নটা ইন্টারভিউ বোর্ড সরাসরি আপনার দিকে ছুড়ে দিতে পারে। তখন আপনি কি উত্তর দেবেন? আপনি বলতে পারেন যে হ্যাঁ স্যার, অবশ্যই মিড ডে মিলের প্রয়োজনীয়তা বিদ্যালয়ে রয়েছে, কারণ এই প্রকল্পে ছাত্রছাত্রীদের অনেকখানি বিদ্যালয়মুখী করেছে। তাহলে বলবেন যে হ্যাঁ স্যার, প্রকল্প অবশ্যই বিদ্যালয়ে প্রয়োজন রয়েছে। এই প্রকল্পের ফলে ছাত্রছাত্রীদের অনেক ছাত্রছাত্রী বিদ্যালয়মুখী হয়েছে বা করেছে। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ছাত্রছাত্রীদের অনেকটা উপকার হয়েছে। তাহলে কি বলতে পারেন যে হ্যাঁ স্যার, মিড ডে মিলের প্রয়োজনীয়তা অবশ্যই বিদ্যালয়ে রয়েছে। এই প্রকল্প আসার পর থেকে অনেক ছাত্রছাত্রী বিদ্যালয়মুখী হয়েছে এবং তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ছাত্রছাত্রীদের অনেক উপকার হয়েছে। তারপরের প্রশ্ন এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বিদ্যালয়ে মিড ডে মিলের কোনো অসুবিধা আছে বলে আপনি মনে করেন? কারণ সরকার কোনো সময় কোনো প্রকল্প খারাপের জন্য করে না, সবসময় ভালোর জন্যই করে। সেক্ষেত্রে আপনাকে এই প্রশ্নটা দিয়ে একটুখানি ফাঁসানোর চেষ্টা করবে যে বিদ্যালয়ে মিড ডে মিলের কোনো অসুবিধা আছে, এটা কি আপনার মনে হয়? তখন আপনি কি বলবেন? যে যদিও অনেক জায়গায় এখনও উপযুক্ত পরিকাঠামোর অভাব বা অন্যান্য সমস্যা আছে, তবু সরকার তা সমাধান করতে সন্তুষ্ট। অর্থাৎ সরকারকে সবসময় আপনাকে ভালো করে দেখাতে হবে যে সরকার কোনো খারাপ কাজ করতে পারে না, সরকার সবসময় ভালো কাজই করে। যে বলবেন যে হ্যাঁ স্যার, কোথাও কোথাও পরিকাঠামোগত অভাব হয়তো মিড ডে মিলের রয়েছে, কিন্তু সরকার সেটা সমাধানের জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি সেই সমাধান হয়ে যাবে। বা তাছাড়া আমার মনে হয় যে কোনো বৃহৎ কাজ করতে গেলে নানান সমস্যা থাকতেই পারে, কোনো একটা বড় কাজ করতে গেলে নানান সমস্যা থাকতেই পারে। সেই সমস্যাগুলোকে যতটা সম্ভব এগিয়ে গিয়ে আমাদের লক্ষ্য স্থির থাকতে হবে। তাহলে কি যে সমস্যা জীবনে থাকবেই। কোনো একটা প্রকল্প, বড় একটা প্রকল্প চালু করছে, এর সমস্যা কিছু দুই একটা জায়গায় দেখা দিতেই পারে, তবে সেই সমস্যাগুলোকে এগিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সমস্যাগুলোকে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বোঝা গেল? তাহলে এই উত্তরটা কি? তারপরের প্রশ্ন হচ্ছে ব্যাকরণ পাঠদানে কোনো সমস্যা থাকতে পারে, সমস্যা থাকলে তার সমাধান বলুন। যে ব্যাকরণ পাঠদানে কোনো সমস্যা কি থাকতে পারে, সমস্যা থাকলে তার সমাধান বলুন। যে কি সমস্যা হতে পারে? তখন হ্যাঁ স্যার, কিছু সমস্যা আছে। আমার মনে হয় সবার আগে আমাদের সংস্কৃতি অনুসারে নয়, বিশুদ্ধ বাংলায় বই রচনা করতে হবে। তাহলে আমাদের কি বলতে হবে? যে স্যার, কিছু সমস্যা আছে, আমার মনে হয় সবার আগে আমাদের সংস্কৃতি অনুসারে নয়, বিশুদ্ধ বাংলা বই রচনা করতে হবে। সংজ্ঞা থেকে শুরু না করে উদাহরণ দিয়ে পাঠ শুরু করতে হবে। তাহলে কি প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করলে হবে না, প্রথমে আগে উদাহরণ দিয়ে পাঠটাকে শুরু করতে হবে। ব্যাকরণ মানেই ছাত্রদের কাছে ভীতির ব্যাপার, কারণ ব্যাকরণ যখন আমরা বলি তখন কিন্তু সেটা একটা বিরাট একটা ভয়ের লাগে যে ব্যাকরণ শিখতে হবে, যেন আমাদের প্রথমেই একটুখানি পড়াশোনার প্রতি ভয় লেগে যায়, তাই না? তার জন্য আগে সরাসরি কোনো সংজ্ঞায় না গিয়ে তাদের আগে উদাহরণ দিতে হবে। উদাহরণ দিলে যে কোনো একটা বাস্তব উদাহরণ, রাস্তাঘাটে তা তো ওরা কী দেখেছে বা আজকে বিদ্যালয়ে এসে কি কি দেখেছে, এই সমস্ত বাস্তব উদাহরণগুলোকে কিন্তু তুলে নিয়ে আসতে হবে। তারপরে তাই ব্যাকরণ বই এমনভাবে রচনা করতে হবে যাতে ছাত্রছাত্রীরা পড়তে আগ্রহী হয়। ওই প্রথমে আরোহী সিস্টেমটা তাদের মধ্যে চালিয়ে দিলে হবে না, সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে। তাই আগে উদাহরণ দিয়ে শুরু করতে হবে। বোঝা গেল? তারপরে কি, যদিও বর্তমানে এইভাবে ব্যাকরণ বই রচনা শুরু হয়েছে, আমাদের এই ধারা বজায় রাখতে হবে। তাহলে বর্তমানে শিক্ষা ব্যবস্থা কী শিক্ষা ব্যবস্থা? আমরা জানি বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। সুতরাং শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রাধান্য করা পায় শিশুরা। সুতরাং শিশুদের দিকে লক্ষ্য রেখেই কিন্তু বর্তমানে পাঠ্যপুস্তকগুলো রচনা করা হচ্ছে। তবে এটা হচ্ছে এবং ভবিষ্যতেও থাকতে হবে, অর্থাৎ এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। বোঝা গেল? তারপরের প্রশ্ন, বিদ্যালয় স্তরে পর্যায়ক্রমিক পরীক্ষাগুলি সমাপন করেন? মানে বিদ্যালয় স্তর যে সমস্ত বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ে কি দেখা যায় যে প্রতি 3 মাস অন্তর বা 6 মাস অন্তর প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট,
এই যে পরীক্ষার সিস্টেমটা, এটা কি আপনি সমর্থন করেন? এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। তখন আপনার বলতে হবে, হ্যাঁ স্যার সমর্থন করি, কারণ বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের সারা বছরের মূল্যায়নের আওতায় রাখা যায়। বলবেন হ্যাঁ স্যার আমি এটাকে সমর্থন করি, কারণ সারা বছর বিভিন্ন পর্যায়ে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়নের আওতায় রাখা যায়। ছাত্রছাত্রীরা নিজেদের ভুলগুলো চিহ্নিত করতে পারে, কারণ যদি পরীক্ষা পুরো বছরে একটাই হতো তাহলে কিন্তু তারা তাদের ভুলগুলো রেকটিফাই করতে পারতো না। কারণ বছরে 2-3টে পাঠ করে পরীক্ষা নেয় বলেই কিন্তু তারা প্রথম ইউনিট টেস্টে যে ভুলগুলো করলো সেই ভুলগুলো কিন্তু তারা দ্বিতীয় ইউনিট টেস্টে করবে না, তারা সেই ভুলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবে। বা দ্বিতীয় ইউনিট টেস্টে যে ভুলগুলো করলো তারা কিন্তু ফাইনাল ইউনিট টেস্টে গিয়ে সেই ভুলগুলো করবে না। বোঝা গেল? তারপরে কি যে এইটুকু বললেই এনাফ, ব্যাস। তারপরের প্রশ্ন আপনাকে করতে পারে যে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাজনের প্রয়োজনীয়তা কী? তখন আপনি বলবেন যে কোনো কবি সাহিত্যিক এবং সমকালীন সমাজ জীবনের ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে কিংবা সাহিত্যের ইতিহাসের ধারণাটি বুঝতে সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাজনের প্রয়োজন আছে। আবার বলি বুঝিয়ে যে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাজনের প্রয়োজনীয়তা কী? আপনি বলবেন কোনো কবি সাহিত্যিক এবং সমকালীন সমাজ জীবনের ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে কিংবা সাহিত্যের ইতিহাসের ধারণাটি বুঝতে সুবিধার জন্য বাংলা ইতিহাসের যুগ বিভাজনের প্রয়োজন আছে। এরপরে যে প্রশ্নটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে আচ্ছা পাঠ করকম? তখন আপনি বললেন স্যার পাঠ তো দুরকম। বললেন যে স্যার পাঠ হলো দুরকম, একটা হচ্ছে সরব পাঠ, একটা নীরব পাঠ। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে আপনি যদি টিচার হয়ে একটি বিদ্যালয়ে যান ছাত্রছাত্রীদের কোন পাঠ করাবেন, সরব পাঠ নাকি নীরব পাঠ? প্রশ্নটা এইভাবে করতে পারে যে শিক্ষার্থীদের সরব পাঠ করানোর কোনো উপকারিতা আছে? আপনি বলবেন হ্যাঁ স্যার। তখন বল যুক্তি দিন। তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ উপকার অবশ্যই আছে, উপকার অবশ্যই আছে। সরব পাঠের মাধ্যমে শিক্ষার্থী শব্দের সঠিক উচ্চারণ করতে পারে। কি বলবেন যে সরব পাঠের মাধ্যমে শিক্ষার্থী সঠিক উচ্চারণ করতে শিখে এবং তাদের পাঠে যদি কোনো ত্রুটি থাকে তা দূর করা সম্ভব হয়। তাহলে সরব পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের যদি কোনো ত্রুটিগত উচ্চারণ থাকে তবে সেটা দূর করা সম্ভব হয়। ছাত্রছাত্রীদের বাচনভঙ্গি শেখানো যায় এবং সরব পাঠে ছাত্রছাত্রীদের কি সঠিক ভুলগুলোকে ধরিয়ে দেওয়া যায় এবং তারা সঠিক ভুলটা শিখে অর্থাৎ ভুলটাকে সমাধান করে তারা পরবর্তীতে কিন্তু আর কোনো ভুল করে না। এটাই হচ্ছে যুক্তি। আরেকটা প্রশ্ন করতে পারে যে বর্তমান বিদ্যালয়ে পাঠ্যসূচিতে অনুবাদমূলক রচনা যুক্ত করা হয়েছে, ছাত্রদের অনুবাদ করা শেখাতে হলে আপনি কোন বিষয়ে নজর দেবেন? তখন আপনি এটা বলতে পারেন যে অনুবাদ শেখানোর আগে আমাকে বুঝতে হবে উভয় ভাষায় ছাত্রছাত্রীদের প্রাথমিক বোধ কতখানি। মানে অনুবাদ সাধারণত মনে করো ইংরাজি থেকে আমরা বাংলায় অনুবাদ করছি বা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করছি, তাহলে একটা ছাত্রকে যখন তুমি এই অনুবাদগুলো শেখাবে তখন তাদের উভয় ভাষার বোধ সম্পর্কে জানতে হবে এবং কঠিন শব্দ তার অর্থ আমাকে বোর্ডে লিখে দিতে হবে। তাহলে অনুবাদ আমরা করব, তার সাথে সাথে যেই শব্দগুলোর মানে ছাত্রছাত্রীরা জানে না সেটাকে আমাকে বোর্ডে লিখে দিতে হবে, বা শব্দ বাক্যাংশ বা বাক্য এই ধারায় তারা অনুবাদ করতে শেখে এবং আমাকে দেখতে হবে তারা যাতে সঠিকভাবে অনুবাদটা করতে শেখে সেটা আমাকে দেখতে হবে। বেশ, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা কোনো নতুন টপিক নিয়ে আসবো।